এডুকেশন আফটার ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনোত্তর পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষা, এইটা এবারে আমাদের আলোচনা আসবে। তার প্রথমেই আছে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আগেই রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের ডিটেলসে যাওয়ার আগে আমাদের জানতে হবে কেন তৈরি হয়েছিল ভারতবর্ষের। আমরা এর আগের অধ্যায়টা শেষ করেছিলাম কোথায়? 1944-এ তোমার যে সার্জেন্ট প্ল্যানিং, 44-45 কেটে গেল, তারপরে 47 সালে কি আসলো? আমাদের স্বাধীনতা আসলো। স্বাধীনতা তো আসলো, তারপরে আমাকে রাজ্য চালানোর শাসনভার দিয়ে দেওয়া হলো, তুমি তোমার টিম নিয়ে চালাও। তারপর আমার তো একটা স্কুলে এডুকেশন ক্লাস চালানো ছাড়া আর কোনো কিছুর কোনো ক্ষমতা নেই। যে সংসার চালাতেই ব্যালেন্স রেখে পারা যায় না, ওই রাজ্য দেশ ফেস চালানো তো আমার কাজ নয়। তাহলে আমার একটা টিম তৈরি করতে হবে, সেই টিম থাকলে তবে আমি পারবো। এবার দেশ তো স্বাধীন হলো, আমাদের স্বাধীনতা আন্দোলন শুধু রাজনৈতিক ক্ষেত্রেই বেশি হয়েছিল। এবারে তখন যখন 47 সালে স্বাধীনতার কয়েকদিনের মধ্যে আমাদের জাতীয় নেতৃত্ব যারা বছরখানেক মোটামুটি গাড়ি কিনে চালাতে যেয়ে বুঝছে যে গাড়ি চালানোর ড্রাইভার প্রশিক্ষণপ্রাপ্ত দরকার। কারণ কি? ব্রিটিশরা যারা দেশ চালাচ্ছিল, বড় বড় মানুষ, তারা তো চলে গেল। একটা জিনিস দেখো, আমি বারবার ব্রিটিশ পিরিয়ডের শিক্ষা পড়তে যে বলেছি বা তোমরা জেনেছো যে আমাদের ভারতীয়দের কি শিক্ষা তৈরি করা হয়েছিল? কেরানি তৈরির শিক্ষা। বিভিন্ন সরকারি অফিসগুলোতে কেরানি বা ছোট ছোট পদে ভারতীয়রা কাজ করত। আর বড় বড় অফিসার, সচিব পর্যায়ে বা বড় বড় যে অফিসার, সেটা কারা ছিল? ব্রিটিশরা ছিল। এইবার দেশ স্বাধীন হলে ব্রিটিশরা এখানে পড়ে থাকবে না, তারাও দলে দলে সব ছেড়ে ছুড়ে দিয়ে ওপারে নিজের দেশে চলে গেল। ফলে দেশ পরিচালনা করতে যে আমাদের জাতীয় নেতৃত্ব বুঝলেন যে এই এত বড় দেশ পরিচালনা করার জন্য কি দরকার? উচ্চ শিক্ষিত মানুষের দরকার। কারণ ওই সাধারণ দেখতে ভারতীয়, মনে প্রাণে ইংরেজ, এদের দিয়ে একটা স্বাধীন ভারত তৈরি করা যাবে না, নতুন ভারত গঠন করা যাবে না। দেশীয় শিক্ষায় উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড লোক ছাড়া কি চলবে? সাধারণ একজন মানুষ দিয়ে একটা কেরানির কাজ, ছোটখাটো চাকরি করতে পারে। এই বড় বড় যে পোস্টগুলো, নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব মানে ওই যে ডান্ডার মাথায় ঝান্ডা নিয়ে চললাম, নেই চলেগা, সেই নেতৃত্ব বোঝাচ্ছে না। একটা স্কুল পরিচালনা, একজন হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস সুন্দর করে পরিচালনা করছেন, তিনি ওখানকার লিডার, তিনি নেতৃত্ব। ঠিক এরকম প্রতিটা সেক্টরে, অফিস থেকে শুরু করে যে কোনো কাজ পরিচালনা সরকারি দপ্তরগুলোতে নেতৃত্বের দরকার। সেই নেতৃত্ব কে দেবে? উচ্চশিক্ষিত মানুষ। কিন্তু দেশে তো উচ্চশিক্ষার অভাব। হাতে গোনা কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এত বড় দেশে, তার মধ্যে দেশ বিভাগের ক্ষত, কয়েকটি বিশ্ববিদ্যালয় এপার ওপারে পড়ে গেছে। ফলে উচ্চশিক্ষিত লোকের প্রয়োজন দেখা দিল। এখান থেকেই আমাদের জাতীয় নেতৃত্ব যারা, তারা বুঝলেন যে ইমিডিয়েট আমার দেশের উচ্চশিক্ষার রিফর্ম করা দরকার। অর্থাৎ উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তরের যে শিক্ষা, ইউনিভার্সিটি লেভেলের যে শিক্ষা, তখন ইউনিভার্সিটি বলতে কলেজটাকে প্রায় ওর মধ্যেই ধরে নেওয়া হচ্ছে। এই স্তরের শিক্ষাটার কি করতে হবে? উন্নতি করতে হবে। উচ্চ শিক্ষার উন্নতির জন্য ভারত সরকার কি করলো? 1948 সালে, 47-এ স্বাধীন হয়েছিল, 5ই নভেম্বর 1948 সালের 5ই নভেম্বর বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে একটি কমিশন গঠন করেন। এই রাধাকৃষ্ণন, তারিখ সালটা মনে থাকবে, তারিখটা ইজি মনে থাকবে, কারণ রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা টিচার্স ডে পালন করি কবে? সেটা 5ই সেপ্টেম্বর। আর ঠিক তার 2 মাস পরে তার ওই বার্থ ডেটটাকে কিন্তু মেনশন করা হয়েছে। 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করে, আর 5ই নভেম্বর হচ্ছে তৈরি হয়েছে তার পরের বছর 48 সালের 5ই নভেম্বর বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো কমিশনের নামকরণ হয় দুটো দিক থেকে। এক, যিনি সভাপতি হবেন তার নামেই হবে সব কমিশনের নাম। যেমন হান্টার সভাপতি ছিলেন হান্টার কমিশন, স্যাডলার সভাপতি ছিলেন স্যাডলার কমিশন, তেমনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। সভাপতি কে হলেন? ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন। এই জন্য এই কমিশনের নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। আবার এই কমিশনের বিচার্য বিষয় কি? প্রথমে বললাম উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা, সেই কারণে এই কমিশনের অপর নাম হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কমিশনের নামে একটা হয়, সভাপতির নামে একটা নাম হয়, আর একটা হচ্ছে যে কাজের জন্য তৈরি হয়েছে তার নামে। যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য তৈরি হয়েছিল, তাই এই কমিশনের অপর নাম হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এক হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন,
দাঁড়িয়ে অপর্ণন বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে কবে গঠিত হয়? 1948 সালের 5ই মে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? রাধাকৃষ্ণন কমিশন। কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। তার মধ্যে 7 জন ছিলেন ভারতীয়, 3 জন ছিলেন বিদেশি। 7 জন ভারতীয়, 3 জন বিদেশি, মোট সদস্য 10 জন। তাহলে সভাপতি রাধাকৃষ্ণন ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর সম্পাদক কে ছিলেন? নির্মল কুমার সিদ্ধান্ত। এন.কে. সিদ্ধান্ত বা নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন তোমার যে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক, সেক্রেটারি। আর তিনি ছিলেন, রাধাকৃষ্ণন সাহেব ছিলেন প্রেসিডেন্ট, আর এন.কে. সিদ্ধান্ত, নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সেক্রেটারি বা সম্পাদক। তাহলে মোট সদস্য কজন? 10 জন। ভারতীয় কজন? 7 জন। বিদেশি কজন? তোমার যে 3 জন। এই যে মোট এর মধ্যে টিগার্ট ছিলেন, ঠিক আছে, মর্গ্যান ছিলেন, জেমস ডাব ছিলেন, 3 জনের মধ্যে। নামগুলো একটু দেখে রেখো, চলে আসতে পারে। তাহলে এই হলো রাধাকৃষ্ণন কমিশনের পটভূমি। তাহলে 1948 সালের 5 নভেম্বর 10 জন সদস্য নিয়ে গঠিত হলো। সভাপতি ডক্টর রাধাকৃষ্ণন, সম্পাদক নির্মল কুমার সিদ্ধান্ত, মোট সদস্য 10 জন, 7 জন ভারতীয়, 3 জন বিদেশি। এবার কমিশন কি করে? কমিশনের যে প্রতিবেদন আসলো, তার আগে যেটা আমরা জানবো, প্রতিবেদনটায় আসি যে কমিশন কি বিষয়ে কমিশনটা তৈরি করা হলো। কমিশনকে কতগুলো সেক্টর বেঁধে দেওয়া হলো বিচার্য বিষয়। প্রথম, আমি সবগুলো লিখবো না, কয়েকটা বলছি। যেমন বলা হলো শিক্ষার লক্ষ্য কি দেখতে হবে, মানে কমিশনকে বলা হলো উচ্চ শিক্ষার লক্ষ্য দেখতে হবে, ঠিক করে দিতে হবে আপনাদের। আর কি করবেন? যে উচ্চ শিক্ষার আর্থিক সমস্যা কি আছে এবং তার সংস্থান কিভাবে সরকার করলে তবে সেই শিক্ষাটা দ্রুত তোমার কাজ হয়। তারপরে যে শিক্ষক কেমন হবে, তারপরে পাঠ্যক্রম কেমন হবে, এই সমস্ত বিষয়। নারী শিক্ষা কেমন হবে, তারপরে তোমার পরীক্ষা বা মূল্যায়ন কেমন হবে, এই সমস্ত দিক। আরো আছে প্রতিবন্ধীদের শিক্ষা থেকে শুরু করে তোমার ছাত্র কল্যাণ, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, সমস্ত দিক নিয়ে, অর্থাৎ উচ্চশিক্ষার প্রায় প্রশাসন, পরিচালনা, আমি সব লিখছি না, এই সমস্ত দিক নিয়ে আলোচনা নয়, সুপারিশ করার দায়িত্ব দেওয়া হলো কমিশনকে। যে সারা দেশ জুড়ে দেখবেন কি কি সমস্যা আছে, আর রেকমেন্ড করবেন আমাদেরকে, সরকারকে সুপারিশ করবেন যে কি কি ভাবে এটার উন্নতি করা যায়। কমিশন এবং টাইম বাউন্ডিং কমিশন, আমি সরাসরি বলতে পারি না এটাকে, কিন্তু আবার বলা যায় কেন, খুব দ্রুততার সাথে কাজ করতে বলেছিল। কারণ আমার এই গাড়ি কিনেছি, ড্রাইভার নাই, অবস্থা বুঝতে পেরেছো? ওই ড্রাইভার ছাড়া খালাসি দিয়ে গাড়ি চালানো হচ্ছে। দেশ চলছে বেশিরভাগ জায়গায় তখন যোগ্য লোকের অভাব, উচ্চশিক্ষিত লোকের অভাব, সেটা পরিচালনার জন্য এই জন্য ইমিডিয়েট দরকার ছিল। তাই ইমিডিয়েট চেষ্টা করা হলো যে সলিউশন করতে। এবং 48-এ গঠিত হলো। 1949 সালে এই কমিশন কিন্তু তার রিপোর্ট জমা দিল। 1949-এর অগাস্টে, মানে 10 মাসের মাথায় কিন্তু রিপোর্ট জমা দিল। মোট হচ্ছে কটা তোমার যে কত পৃষ্ঠার? 747 পৃষ্ঠার সুপারিশ। রাধাকৃষ্ণন কমিশন যে সুপারিশটা সরকারের কাছে দিলেন, তার সুপারিশ ছিল 247 পৃষ্ঠার। এবং মোট কটা রেকমেন্ডেশন ছিল? রেকমেন্ডেশন ছিল 207টি, 207। এই এতগুলো সুপারিশ করলো সরকারকে, এই করতে হবে, সেরকম 207টা। সেই রিপোর্টের পৃষ্ঠাটা দাঁড়ালো কত? 747 পৃষ্ঠা। রিপোর্ট দিল কবে? 1949 সালের অগাস্ট মাসে। তৈরি হয়েছিল কত সালে? 1948-এর 5 নভেম্বর। এই জন্য দেখো কমিশনকে বলা হয়েছে 1948-49, অর্থাৎ 48-এ তৈরি হয়েছিল, 49-এ তার প্রতিবেদন দিল। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 1948 সালে 5 নভেম্বর তৈরি হয়েছিল 7 জন ভারতীয়, 3 জন বিদেশি নিয়ে। সভাপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদক নির্মল কুমার সিদ্ধান্ত। প্রতিবেদন জমা হলো 1949-এর তোমার যে অগাস্ট মাসে। 747 পৃষ্ঠার প্রতিবেদন বা রিপোর্ট, যেখানে 207টি সুপারিশ ছিল। এইবার আমরা দেখবো কি কি সুপারিশ ছিল কমিশনের, সেইগুলো একটা করে আমরা এবারে আসবো ধীরে ধীরে। প্রথম যেটা সুপারিশ আসলো কমিশনের, 1 নম্বর সুপারিশ, যে ভারতবর্ষে উচ্চশিক্ষার লক্ষ্য কি হবে। উচ্চশিক্ষার প্রথমত যেটা করতে হবে, যে আমাদের দেশ সবে স্বাধীন হয়েছে, এই স্বাধীন ভারতে নতুন শিক্ষার লক্ষ্যটা কি হবে, তার এম কি হবে, সেটা যদি ঠিক না থাকে, আমার যদি লক্ষ্য ঠিক না থাকে, আমি কি করে পরিচালিত হব,
শিক্ষার পাঠ্যক্রম বলো, পরীক্ষা বলো, যা কিছু আছে, প্রশাসন হলো, সবকিছু ডিপেন্ড করবে শিক্ষার লক্ষ্যের ওপরে। এই জন্য শিক্ষার লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। কয়েকটি বিশেষ লক্ষ্যের মধ্যে কমিশন বলেছে নেতৃত্বের প্রশিক্ষণ, যেটা আমি বারবার বলছি যে উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হবে নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া। কারণ এই নেতৃত্ব শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, প্রশাসনিক নেতৃত্ব বোঝাচ্ছে কিন্তু। কারণ একটা আবার রাজনৈতিক নেতৃত্বকে বাদও দিচ্ছি না, যদিও দুর্ভাগ্যবশত আমাদের দেশে সেই রাজনৈতিক নেতৃত্বের শিক্ষিতকরণ আজ অব্দি হয়নি এবং নেতারা সেটা হতে দেবেও না। যাই হোক, সে বিতর্কে যাচ্ছি না। নেতৃত্বের প্রশিক্ষণ অর্থাৎ একটা দেশ পরিচালনার জন্য রাজনৈতিক প্রশাসনিক সমস্ত ক্ষেত্রে যে যোগ্য নেতা দরকার, নেতৃত্ব দরকার, লিডারশিপ দরকার, সেইটার প্রয়োজন আছে। আজকাল বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্ট হচ্ছে, সেখানে একটা কোর্স চালু হয়েছে লিডারশিপ ম্যানেজমেন্ট। এই লিডারশিপ, নেতৃত্ব গ্রহণের ক্ষমতাটা কিন্তু সবার মধ্যে থাকে না। সেটাই বলা হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য হবে আমাদের দেশ পরিচালনার যোগ্য নেতৃত্ব গঠন। নেক্সট যেটা বলো নবভারত গঠন। ভারত এতদিন পর স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশকে কেমন ভাবে গঠন করব সেটাই ভারতবাসীর উপর নির্ভর করছে। এবার ভারতবাসী পরিচালিত হবে উচ্চশিক্ষিত মানুষদের দ্বারাই। এই কারণে নতুন ভারত গঠন করা উচ্চশিক্ষার একটা লক্ষ্য হবে, যাতে দেশের আধুনিকীকরণ সম্ভব হয়। জ্ঞানের বিস্তার বলছে উচ্চশিক্ষার অন্যতম একটা লক্ষ্য হবে শিক্ষার্থীদের জ্ঞান পিপাসা মেটানো। তারাই উচ্চশিক্ষা গ্রহণ করতে আসবে যাদের জ্ঞান জানার ইচ্ছা আছে, শুধু চাকরির জন্য নয়। উচ্চশিক্ষা কি করবে, তাদের এই জানার ইচ্ছা, জ্ঞানের চাহিদা, সেটাকে অনেক উন্নতি করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। আমি চেতনার কথাটা লিখলাম না এখানে, গণতান্ত্রিকতার বা গণতান্ত্রিক বিকাশ। অর্থাৎ ভারতবর্ষ আমরা জানি স্বাধীনতার সময় থেকেই তার আদর্শ হিসেবে কাকে গ্রহণ করেছে, গণতন্ত্রের মতবাদকে, গণতান্ত্রিক মতবাদকে। ফলে গণতন্ত্র মানে কি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল আর ফর দ্য পিপল। শুধুমাত্র গেলাম ভোটের দিন যে গণতন্ত্র মানে কি হয়েছে ভোট দিই ব্যাস। এখনো দুর্ভাগ্য 80 বছর পরেও আমাদের দেশের অর্ধেক মানুষের বেশি এটাই বিশ্বাস করবে গণতন্ত্র মানে কি ওই যে ঠিক করে ভোট দিয়ে চলে আসি, আমাদের বলে দিল এই নেতা। অর্থাৎ এই যে গণতন্ত্র আমরা এতদিনেও মানুষকে বোঝাতে পারিনি, আমি তুমি কেউই বুঝতে পারিনি। যাকে সারা বছর গাল দিই, কালকে ভোট, আজকে আগের দিন আমাকে একটু যদি ম্যানেজ করে, এবার কে কিসে ম্যানেজ হবে? আমি 2 কিলো চালও ম্যানেজ হতে পারি, তুমি 2000 টাকাতে ম্যানেজ হতে পারো, আরেকজন আরো বেশি কিছুতে ম্যানেজ হতে। প্রত্যেকটা মানুষের বেশিরভাগ অংশ আমরা ম্যানেজ হয়ে যাই। এই ম্যানেজ হয়ে যাওয়াটা গণতন্ত্রের পক্ষে সদর্থক নয়, কিন্তু সেটাই কমিশন বলেছে গণতান্ত্রিক বোধটা তৈরি করতে হবে। এর আগে গণতন্ত্র খায় না গায় নাকে সেটা দিয়ে আমাদের ধারণা ছিল না। তাই উচ্চশিক্ষা কি করবে, নাগরিকদের গণতান্ত্রিক বোধ জাগ্রত করবে। নেক্সট হচ্ছে সম্পদের ব্যবহার। ভারতবর্ষে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ কোনোটার কি অভাব আছে? কোনোটার দেখবে অভাব নেই। যেমন প্রাকৃতিক সম্পদ কি নেই আমাদের দেশে, সমুদ্র, মরুভূমি, পাহাড়, তাই তো সব আছে, উপমহাদেশ বলা হয়। আর মানব সম্পদের তো অপুরন্ত ভান্ডার। আমরা এখন বিশ্বের 1 নম্বরে মানব সম্পদে। আমি এ বিষয়ে কোনো একটা সময় যদি সুযোগ পাই বলবো মানব সম্পদ কেন বলা হচ্ছে, আমাদের এত জনগণ আমাদের কেন চিন্তার কারণ নয়, ভবিষ্যতের জন্য এটা ভালো কেন। যাই হোক, বলছি এই সম্পদ যখন কাজে লাগে তখনই সেটা সম্পদ হয়, নাহলে সেটাকে সম্পদ বলা যায় না। এই উচ্চশিক্ষা কি করবে, মানুষকে মানব সম্পদ, হিউম্যানকে একটা হিউম্যান রিসোর্সে পরিণত করবে এবং তারাই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাবে। এইটা করতে পারাটাই হচ্ছে উচ্চশিক্ষার একটা অন্যতম লক্ষ্য। আর প্রচুর লক্ষ্য আছে, দেখো আর বেশি বাড়াচ্ছে না এটা আমি, তাহলে প্রচুর বড় হয়ে যাবে। কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ। প্রত্যেকটা দেশের নিজস্ব কালচার থাকে, কৃষ্টি সংস্কৃতি থাকে, আর আমাদের ভারতবর্ষের সংস্কৃতি তো হাজার হাজার বছরের পুরনো। আমি নালন্দা পড়া যে বারবার বলেছি, পৃথিবীর অর্ধেক মানুষ যখন জামা কাপড় পরতে শেখেনি, ভারতবর্ষ তখন ইউনিভার্সিটি তৈরি করেছে ব্যাস। এর 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 বাইরে আর ভারতবর্ষের জ্ঞান শিক্ষা চর্চা বোঝানোর জন্য আমার কোনো পাশ্চাত্য বা ইউরোপিয়ান বা অন্য কারোর মানে জ্ঞান আমাদের শোনার প্রয়োজন নেই। তর্কে যাবো না আমরা নিশ্চয়ই। তবে কৃষ্টি সংস্কৃতি ভারতের পুরনো। এইবার হঠাৎ করে ইংরেজি শিক্ষা চালু হলো, স্বাধীনতার পরে আমরা না জানি দুটো ডানা গজিয়ে গেছে, একটা লেজ, 3টে সিং হয়েছে, এই ভেবে আমরা যেন নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে না ভুলে যাই। অর্থাৎ উচ্চশিক্ষার লক্ষ্য আমাদের দেশের যে সুপ্রাচীন সংস্কৃতি রয়েছে, আমাদের যে কালচার রয়েছে, শিক্ষার কাজ কি? শিক্ষার একটা সাংস্কৃতিক ক্ষেত্রে প্রধান কাজ সংস্কৃতি সংরক্ষণ, সঞ্চালন, উন্নয়ন। 3টে টপিকে কাজ করে শিক্ষা। সংস্কৃতিটাকে আমার রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, তার সঞ্চালন, ট্রান্সফার, নতুন প্রজন্মের মধ্যে সেটাকে সঞ্চালন করতে হবে। আবার শুধু একই রকম রাখলে চলবে না, তার কিছুটা ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে। সেইটা যাতে উচ্চশিক্ষা করতে পারে তার উপরেও
গুরুত্ব দেওয়া হচ্ছে। এইবার কাঠামো দেখো, রাধাকৃষ্ণন কমিশন 2 নম্বর পয়েন্ট আমি কাঠামো বলবো, এইটা নিয়ে কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্ট তোমাকে আমি এখানে দিতে পারবো না। এইটা আরো একটু ক্লিয়ার কনসেপ্ট আমি দেব যখন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পড়াবো। কোঠাটিতে যেমন বলে দেবো 10+2+3, মুদালিয়ারে বলে দেবো 5+5 5+3+3 অথবা 4+4+3, জাতীয় শিক্ষানীতিতে বলে দেবো 10+2+3+2। এখানে অতটা সহজভাবে বিষয়টা বলা যাবে না। তবে কমিশন এটা বলেছে যে 10 বছরের মাধ্যমিক শিক্ষা কমপ্লিট করার পর, অর্থাৎ ক্লাস 10 পাস করার পর 2 বছরের অন্তত ইন্টারমিডিয়েট কোর্স করতে হবে। ইন্টারমিডিয়েট করার পরেই কলেজে চান্স পাবে। তাহলে 10 বছর যেভাবে পড়ুক, প্রাথমিক নিয়ে তিনি মাথা গলান নিয়ে, এখানে গলানোর কথাও নয়, তাকে তো দায়িত্ব দেওয়া হচ্ছে উচ্চ শিক্ষার জন্য। এই জন্য তিনি বলেছেন 10 বছরের ক্লাস 10 স্ট্যান্ডার্ড পড়ে আসতে হবে। সে যেভাবে পড়লো বুনিয়াদি না প্রাইমারি সেটা দেখার দরকার নেই। তারপরে 2 বছরে তখন ইন্টারমিডিয়েট যে কোর্স ছিল, অর্থাৎ এখনকার উচ্চ মাধ্যমিক পর্যন্ত, সেটা না করে, এটা পাস না করে কেউ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। এইটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এবং পাস এবং অনার্স উভয় কোর্স হবে কি কত বছরের বলেছে কলেজে? 3 বছরের। পাস এবং অনার্স উভয় কোর্স হবে 3 বছরের। আর স্নাতকোত্তর করে তাহলে কলেজটাকে আমরা 3 ধরতে পারি। স্নাতকোত্তর বলেছে যারা অনার্স পড়ে আসবে তারা 1 ইয়ারের স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট করবে, আর যারা পাস পড়ে আসবে তারা যদি কেউ ভর্তি হয় তারা 2 ইয়ারের করতে হবে পোস্ট গ্রাজুয়েট স্তর। এই মোটামুটি একটা কাঠামোর কথা বলেছে। একদম ছক আকারে কাঠামো আমি এখানে দেবো না, এই কাঠামোটা আমি দেবো পরের ক্লাসে। রাধাকৃষ্ণ কমিশনেরই তোমার যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটা অনেক বড় ক্লাসের সাথে আসবে না, ওটা সেপারেট একটা ভিডিও করবো, আশা করবো সেখানে উত্তরটা আরো ডিটেলস পাবো আমরা। ওকে, তাহলে শিক্ষার লক্ষ্য গেল, শিক্ষার কাঠামো গেল, আমরা 12-13টা সুপারিশ করবো, ফলে খুব স্বাভাবিক। এইবার যেটা আসছে সেটা হচ্ছে পাঠ্যক্রম, যেটা এতক্ষণ আমি বলছিলাম। পাঠ্যক্রম মানে আমরা জানি, পাঠ্যক্রমের ক্লাস আমরা প্রথমে একবার করে নিয়েছি, যার জন্য পাঠ্যক্রম মানে একটা শিক্ষা স্তরে যে বিষয়গুলো অনুশীলন করা হয়, ঠিক আছে। কমিশন প্রথমেই বললেন পাঠ্যক্রমে ব্যবহারিক এবং তাত্ত্বিক উভয়কে গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল 2 রকম বিষয় কিন্তু পাঠ্যক্রমে থাকবে, কোনো একটাকে বাদ দিয়ে পাঠ্যক্রম চলবে না। অর্থাৎ শিক্ষার পাঠ্যক্রমে একই সাথে যেমন থিওরিটিক্যাল তাত্ত্বিক থাকবে, অন্যদিকে ব্যবহারিক থাকবে। আরেকটা গুরুত্ব দিয়েছেন যে শিক্ষার্থীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম তৈরি হবে। ছোট ছোট বিষয়গুলো কেন আমি বলছি, বলা যায় না কোশ্চেন কোথা দিয়ে একটা গুগলি দিয়ে দেবে, আর আমি যদি বোল্ড আউট হয়ে যাই তাহলে হবে না, আমার ফ্রি হিটের মতন খেলতে হবে, রান আনতে হবে। ফলে ব্যবহারিক তাত্ত্বিকের সাথে সাথে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। আর পাঠ্যপুস্তক কেমন হবে? যেখানে চিন্তা এবং কর্মের সম্পর্ক থাকে, অর্থাৎ শিক্ষার্থী তার থিঙ্কিং জগতে, তার জ্ঞান জগতে যা শিখছে এবং যা প্র্যাকটিক্যাল, এই দুটোর মধ্যে সম্পর্ক রেখেই পুস্তক তৈরি হবে। অর্থাৎ তার তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান দুটোকে গুরুত্ব রেখে তবেই পাঠ্যপুস্তক তৈরি হবে। আর বিশেষত কমিশন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণ বিষয় যেমন চলছিল, বিশুদ্ধ কলা, বিশুদ্ধ বিজ্ঞান, এগুলোর সাথে সাথে কৃষি, আইন, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য, এগুলোর কথা গুরুত্ব দিয়েছে। কৃষি, আইন, চিকিৎসা, বাণিজ্য, এই বিষয়গুলোকে বিশেষভাবে স্থান দেওয়ার কথা কিন্তু বলেছেন। নেক্সট যেটা আসছে কমিশনের মতে সেটা হচ্ছে 4 নম্বর ভাষা মাধ্যম বা মাধ্যম লিখলাম আমি শুধু। এটা তো খুব ইম্পর্টেন্ট যে মিডিয়াম কি হবে শিক্ষার ক্ষেত্রে। কমিশনও কিন্তু এখানে ত্রিভাষা নীতির কথাই বলেছেন। কি কি হবে? প্রথম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা কথাটা আমি লিখলাম না, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ঠিক আছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ভাষা, এখানে প্রধানত হিন্দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মোটামুটি যেহেতু দেশের একটা বেশি অংশের লোক, আমার পেনগুলো খুব ভীষণ, এতগুলো পেন নিয়ে বসেছি কোনোটাই কাজ করছে না। যুক্তরাষ্ট্রীয় ভাষা বলতে সাধারণত ডাইরেক্ট না বলে হিন্দিকে গুরুত্ব দিয়েছে। ভারতবর্ষে এই যে একটা পরে আমি পড়বো যে দিল্লি বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে ভারতবর্ষের যে কোনো রাজ্যের ছেলেরা মেয়েরা যাতে ভর্তি হতে পারে তার সুযোগ দান করেছে। এবার এখানে ভাষা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হবে, তাই তিনি মাতৃভাষার সাথে যুক্তরাষ্ট্রীয় ভাষা এখানে হিন্দিকে প্রিফার করেছে। আর তার সাথে আমরা জানি অবশ্যই ইংরাজি, উচ্চশিক্ষা ইংরেজিকে অবহেলা করার জায়গা নেই ভারতীয়রা।
ফলে এই তিনটে ভাষার উপরই কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, একটি যুক্তরাষ্ট্রীয় ভাষা বা হিন্দি এবং ইংরাজি, এই চারটে বৈশিষ্ট্য গেল। নেক্সট যেটা আসছে 5 নম্বরে, সেটা হচ্ছে তোমার শিক্ষার মান কেমন হবে। এইটা নিয়েও কিন্তু কমিশন খুব বিস্তারিত আলোচনা করেছেন। বলেছেন যদি উচ্চ শিক্ষার শুধুমাত্র প্রতিষ্ঠান করে দিলাম, ভর্তি করে দিলাম, হ্যান করলাম ত্যান করলাম, তার শিক্ষার মানই যদি ঠিক না হয়, ওই শিক্ষা দিয়ে কিছু হবে। এটা তো বাস্তব। এখন তো সব কোয়ালিটি এডুকেশনের পিছনে না ছুটে আমরা কিসের পেছনে ছুটছি? আমরা কোয়ান্টিটি এডুকেশনের পেছনে ছুটছি। অর্থাৎ যতটা সম্ভব সংখ্যায় দেখাবো, আমার দেশ এত পার্সেন্ট শিক্ষিত, আমার রাজ্য এত পার্সেন্ট শিক্ষিত, আমার জেলা আরো বেশি, আমার পাড়ায় সবাই শিক্ষিত, কিন্তু সেরকমই সরি। এবারে এইটা কিন্তু রাধাকৃষ্ণ কমিশন বলেছেন যে আমাদের উচ্চশিক্ষায় কি হবে, উচ্চশিক্ষায় শিক্ষার মানের উন্নতি। প্রথমত যেটা খুব মারাত্মক সুন্দর, মারাত্মক বলা ভুল হয়, খুব সুন্দর একটা জিনিস যে তোমার যে শিক্ষককে পাঠ পরিকল্পনা নিয়ে ক্লাসে যেতে হবে। ওই একটা কথা আমি বলি, বাঙালি ইংরাজি ভালো বোঝে, পাঠ পরিকল্পনাটা না আবার কি সে সমস্ত আবার খায় না গায় না কথা। লেসন প্ল্যান বিএডে করেছো না, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক, এক্সপ্লোরিং, এঙ্গেজিং, সেই লেসন প্ল্যান করে নিয়ে শিক্ষকরা যাতে ক্লাসে যায়, তাতে শিক্ষকরা বুঝবে আমি কি পড়াচ্ছি, কি উপকার হচ্ছে না হচ্ছে, তার একটা সুন্দর মাধ্যম তৈরি করার কথা বলেছে। আর কতগুলো ধাপে ধাপে পাঠদানের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু দিয়ে গেলাম পাঠ তা নয়, বিভিন্ন ধাপ পর্যায়ে এক একটা স্টেজে ক্লিয়ার হলো কিনা সেটার উপরে আলোচনা ডিসকাশন করে পরের স্টেজে যাও। কতগুলো ধাপে ধাপে তোমার যে দেওয়ার কথা। আচ্ছা, বলছে ব্যক্তিগত পাঠদান, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যক্তিগত পাঠদানের ক্ষেত্রে টিউটোরিয়াল ক্লাস, আমরা জানি আধুনিক শিক্ষাবিদরা বারবার বলছে ইন্ডিভিজুয়াল শিক্ষার কথা। টিউটোরিয়াল ক্লাস অর্থাৎ যে শিক্ষার্থীদের, ছাত্র বা ছাত্রীদের মানে সমস্যা হচ্ছে বুঝতে, তাদের জন্য টিউটোরিয়াল পৃথক 1 জন 2 জন 5 জনকে নিয়ে আলাদা করে ক্লাস শিক্ষকরা করবেন, এটাকে বলা হচ্ছে টিউটোরিয়াল ক্লাস। আর শিক্ষার মান বৃদ্ধির জন্য গ্রন্থাগার এবং পরীক্ষাগার, ল্যাব, এই গ্রন্থাগার আর পরীক্ষাগার তৈরির কথা বলা হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেন শিক্ষার্থীদের বইয়ের অভাব না হয় আর তোমার যে গ্রন্থাগারের অভাব না হয়। আর প্রতিটা কলেজ হোস্টেল তৈরি করতে হবে। আর সবচেয়ে মনে রাখার বিষয় যেটা, বছরে অন্তত 180 দিন পঠন পাঠন হবে। সব ছুটি ছাটা যা হবে ছেড়ে দিয়ে কতদিন ক্লাস হবে, কমপক্ষে কলেজ বিশ্ববিদ্যালয়ে 180 দিন যাতে ক্লাস হয়, 180 ডেজ, এইটাকে কিন্তু অ্যাসিওর করার কথা বলা হয়েছে। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে শিক্ষক। এই শিক্ষক কেমন হবে স্বাধীন ভারতে। আমরা যে আলোচনাটা করছি কোন পার্সপেক্টিভ, কোন সময়ে দাঁড়িয়ে বলছি, আমরা দাঁড়িয়ে আছি 1949 সালে, কিন্তু 49 সালের কথা বলছি। এই জন্য সেখানে দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে, তবে বোঝা যাবে কমিশনের মানে সুপারিশগুলো কতটা গ্রহণযোগ্য কতটা নয়। শিক্ষকদের প্রথমেই যেটা বলেছে, যেটা আমাদের দেশে খুব বাজে একটা জায়গায় চলে গেছে, এর জন্য আমরা শিক্ষক সমাজ সবচেয়ে বেশি দায়ী, তারপরে অন্যান্য পরিকাঠামো দায়ী, সেটা নিয়েও বলতে গেলে কাজটা লং হয়ে যাবে। শিক্ষকদের মর্যাদার আসনটা কোথায় যেন আমরা হারিয়ে শ্রেণীর সূত্রতে পরিণত হয়েছি। অথচ প্রাচীন ভারতে বলেছিলাম আমি শিক্ষকদের মর্যাদা কতটা, কমিশন বলেছে শিক্ষকদের সামাজিক মর্যাদা ফিরিয়ে আনতে হবে। কলেজের অধ্যাপক বা যারা আছেন, শিক্ষক আছেন, তাদের যদি মর্যাদাই না দেওয়া হয়, তাহলে আর কিসের তোমার যে গুরুত্ব পাবে। তাদের কি করতে হবে, বেতন, সম্মান, সুযোগ, অন্যান্য অবসরের বয়স বলেছে শিক্ষকদের অবসরের বয়স 60 বছর অবসর। এবং যদি কেউ খুব স্যাটিসফ্যাক্টরি জব দিতে পারে, খুব ভালো হয়, ছাত্ররা চায়, তাকে 4-5 বছর আরো এক্সটেনশন করা যেতে পারে। কোনো শিক্ষক যদি খুব ভালো পড়ান মনে হয়, তাহলে 4-5 বছর আরো এক্সটেনশন করা যেতে পারে। জেনারেলি 60 বছরের অবসর। দেখো ছোট ছোট বিষয় কিন্তু প্রশ্নে বলা যায় না। কত বছর অবসরের কথা বলেছেন? 60 বছর। এইবার যেটা নেক্সট, 4 রকমের তোমার যে শিক্ষকের কথা বলেছেন, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে 4 রকম, 4 প্রকারের শিক্ষক থাকবেন। কি কি থাকবেন? প্রধান, যিনি হাইয়েস্ট পর্যায়ে থাকবেন, ইনস্ট্রাক্টর, তাকে বলা হবে নির্দেশক বা ইনস্ট্রাক্টর। তার নিচে যিনি থাকবেন তার আগের লেভেলে, সেটা হচ্ছে লেকচারার।
ঠিক আছে, 4 রকম ইনস্ট্রাক্টর, তারপরে কি বললাম লেকচারার বা রিডার বলা যেতে পারে, ঠিক আছে, লেকচারার বা রিডার, ইনস্ট্রাক্টর, লেকচারার, তারপরে হচ্ছে দাঁড়াও, হ্যাঁ লিডার, লেকচারার বা রিডার নয়, লেকচারার থার্ড পজিশনে, রিডার, আর লাস্ট যেটা আছে অধ্যাপক বা প্রফেসর যাকে বলছি, প্রফেসর। এই 4 ধরনের শিক্ষকের কথা বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রাক্টর, লেকচারার, রিডার, অধ্যাপক বা প্রফেসর, এই 4 রকমের থাকবে। এবং বলছে মেধা মাধ্যমে একমাত্র প্রমোশন হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাকেই গুরুত্ব দেওয়া হবে। শুধুমাত্র ওই লবি টবি দেখে, এখন তো হয় সঠিক কুলে থাকলে কুলপতি হওয়া যায়, আর সঠিক কুলে যদি তুমি না থাকো তুমি অচ্ছুত হয়ে দেখবে, এটাই নিয়ম। মানে বিভিন্ন অভিজ্ঞতা থেকে দেখেছি। আর স্পষ্ট কথা, আর তোমার যদি একটু ভালো যোগ্যতা থাকে তুমি কোনোদিনই পদ পাবে না, এটা একদম নির্ঘাত। তাহলে 4 প্রকার শিক্ষক, আর মেধার ভিত্তিতে তাদের প্রমোশনের কথা কিন্তু হবে, এইটা কিন্তু মাথায় রাখার ব্যাপার আছে। আর কি আরেকটা বলেছি, যারা গবেষক রয়েছে, রিসার্চ ফেলো রয়েছে, তাদেরও কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ করা যেতে পারে। রিসার্চ ফেলো যারা, এই জিআরএফ টিআরএফ এখন ব্যাপার রয়েছে না, সেরকম যারা রিসার্চ ফেলো রয়েছে তারা কিন্তু এখানে সুযোগ পেতে পারে। এইবার একটা ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন আসবে 7 নম্বর, সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। যে কোনো শিক্ষার সার্থকতা নির্ভর করে তার সঠিক মূল্যায়নের উপর। যদি সঠিক মূল্যায়ন না হয়, পরীক্ষা ও মূল্যায়ন যদি ঠিকঠাক না হয়, আমি কতটা পড়িয়েছি বা আমি কতটা পড়েছি তার যদি মূল্যায়নই না হয়, তাহলে কি করে বুঝবো আমি সেরা, আমি সেরা, আমি সেরা, আমার ছেলে ভালো পড়াচ্ছে না, আমার মেয়ের মতন কেউ জানে না? সেটা তো ফলে না পরিচয়, তাই তো? ফল বলে দেবে এই গাছের ভ্যালু কি আছে, ফলটার ভ্যালু কি আছে। তো স্বাভাবিকভাবে কমিশন যেটা বললেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় দরকার পরীক্ষার রিফর্ম গুলো করা দরকার। প্রথম যেটা বললেন, দেখো মনে রাখার চেষ্টা করো, সব লিখে পারা যাবে না। বললেন যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার চাকরি পরীক্ষাকে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? অর্থাৎ ইউনিভার্সিটিতে কেউ নম্বর পেয়েছে মানেই সেই নম্বরে চাকুরি নয়। এইটা আগে ছিল, কে বেশি নম্বর পেয়েছে, তুমি, আচ্ছা তুমি ফার্স্ট। বলছে চাকরিদাতা যারা চাকরি দেবে তারা বুঝে নেবে, তারা একটা মিনিমাম কোয়ালিফিকেশন চাইতে পারে, বিএ পাস, ইন্টারমিডিয়েট পাস, সেটা চাক। চাওয়ার পরে এই বিএ পাস বা ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাস, এই নম্বরের ভিত্তিতে তার চাকরিটা হলে হবে না। তারা কেমন কর্মী চাইছে সে অনুযায়ী তারা দক্ষতা যাচাই করবে, তাদের পরীক্ষাটা আলাদা হবে। দারুণ। এইটা যদি না হতো তাহলে সার্ভিস কমিশনের পরীক্ষাই হতো না, কাদের নম্বর বেশি আছে চলে যাও তারা চাকরি করো, এটা হয় না। আমি না বুঝলাম, মুখস্থ করে পেলাম, টুকলিস্থ করে পেলাম, অন্যের খাতা দেখস্থ করে নম্বর পেলাম, এটা হতে পারে না, ঠিক আছে? আর আমাদের নৈতিক শিক্ষা নেই, অর্থাৎ এই বুকলির ব্যাপারে আমাদের সব দেশগুলোতেই আছে। একটা জাতি যদি উন্নত হয় তাদের মধ্যে চিন্তা ভাবনাও আসবে না, যেটা জাপানিদের মধ্যে নেই। যাই হোক, তাহলে চাকুরির পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ইউনিভার্সিটি বা কলেজের নম্বরটাই তোমার যে ইয়ে হবে, আর সারা বছর ধরে শ্রেণী কাজ চলবে, অর্থাৎ ক্লাস টেস্টের মতন। বলছি শ্রেণী কাজ যেটা চলবে সেখান থেকেই পরীক্ষায় 1/3 নম্বর থাকবে, অর্থাৎ তুমি শ্রেণী কাজে কতটা সফল হচ্ছ তার উপরে মোট পরীক্ষার 1/3 নম্বর শ্রেণী। অর্থাৎ সারা বছর তুমি ক্লাস ফাঁকি দিলে হবে না, যেটা হয় কলেজ ইউনিভার্সিটি অনেকে ফাঁকি দেয় এখন, সেই জায়গাটা কিন্তু নেই। তোমার শ্রেণী কাজ, যে কাজগুলো তুমি ঠিকঠাক করতে পেরেছো কিনা সেটা দেখা হবে, দেখে তার নম্বর কিন্তু মোট নম্বরের 1/3 হিসেবে তোমার কি হবে, যোগ হবে। আর সারা বছর ধরে কি হবে, কয়েকটি পরীক্ষা চলতে থাকবে, কন্টিনিউয়াস, যেটা সিসিই এর কথা আমরা বলছি, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এক্সাম। সারা বছর পরীক্ষা চলবে, অর্থাৎ ইউনিট টেস্টের ধাঁচ, এবং সেইগুলোর নম্বর কিন্তু মূল পরীক্ষায় কিছুটা হলেও যোগ হবে। মানে ফাইনাল পরীক্ষার আগে কতগুলো ধাপে পরীক্ষা। এবং পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে দারুণ একটা কথা বলেছে, অন্তত 5 বছরের যার সিনিয়রিটি নেই, যোগ্য মানে অভিজ্ঞতা নেই, এমন কেউ পরীক্ষক খাতা দেখা বা পরীক্ষা নেওয়ার সাথে যুক্ত থাকবে না। আর প্রশ্ন করার ক্ষেত্রে যেটা বলেছে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ, আমরা জানি সাবজেক্টিভ অবজেক্টিভ হয় যখন ইভ্যালুয়েশন টুলস টেকনিক পড়াবো তখন আসবো এগুলো ডিটেলসে। তিনি কমিশন বললেন যে এই সাবজেক্টিভ বিষয়ের পরিবর্তে, অর্থাৎ রচনাধর্মী পরিবর্তে অবজেক্টিভ কোশ্চেন, ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন কিছুটা বাড়ানো যেতে পারে। এছাড়া 70, 55, 44 একটি কথা বলেছেন। এইবার প্রশ্ন স্যারের 70, 55, 44 কি জানো তোমরা? জানো, অনেকে নিশ্চয়ই জানো।
না জানবার মতন জিনিস নয়। এই 70, 55, 44 আসলে কি? এই 70, 55, 44 আসলে হচ্ছে পার্সেন্টেজ। এই 70% পেলে ফার্স্ট ডিভিশন, 55 সেকেন্ড ক্লাস, আর 40 পেলে অন্তত এটা হবে থার্ড ক্লাস। ঠিক আছে, এই তিনটে শ্রেণী দেওয়া হবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। 70, 55, 40। এখনকার 60, 45 এই হিসাবটা কিন্তু নাই। 70, 55, 40 এই তিনটে ধাপে কিন্তু কি করা হবে, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এই হলো পরীক্ষা সংস্কার। এইবার যেটা আসবে নারী শিক্ষার কথা, ওমেন এডুকেশনের ব্যাপারেও কিন্তু কমিশন খুব গুরুত্বপূর্ণ, সম্ভবত এটা আসবে 8 নম্বরে। নারী শিক্ষা কেমন হবে? কমিশন নারী শিক্ষারও সঠিক সুযোগ দানের কথা বলেছে, এবং সবচেয়ে যেটা বলেছে নারীদের উপযোগী বিষয়, সেটা কি হতে পারে? গার্হস্থ্য, মানে হোম ম্যানেজমেন্ট, গার্হস্থ্য বিদ্যা হতে পারে। আর এছাড়া আর কি হতে পারে? গার্হস্থ্য বিদ্যা ছাড়া যেটা হতে পারে, তারপরে হচ্ছে গৃহ অর্থনীতি বলে একটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন কমিশন, হোম ইকোনমিক্স। ঠিক আছে, গৃহ অর্থনীতি, গৃহসজ্জা, তারপরে তোমার গার্ডেনিং। ঠিক আছে, সজ্জা মানে তো বিছানা হয়ে গেল, গৃহসজ্জা, তারপরে হচ্ছে তোমার গার্ডেনিং, এই সমস্ত বিষয়গুলো থাকবে নারীদের। তাহলে নারীদের উপযোগী বিষয় থাকলে কি হবে, তোমার যে শিক্ষার প্রতি মহিলারা বেশি আকৃষ্ট হবে। এইবার যেটা আসছে তোমার ধর্ম ও নৈতিক শিক্ষা, খুব ইম্পর্টেন্ট একটি জায়গা রেখেছেন। বলেছেন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দান করাটা খুব জরুরি। যদি নৈতিক শিক্ষা না দেওয়া যায় তাহলে শিক্ষার্থীদের মূল্যবোধ তৈরি হবে না, তাদের দ্বারা ভালো কখনো একটা রাষ্ট্র গড়া যায় না। তাই তিনি বলেছেন কোনো ধর্মে খারাপ কথা বলেনি, সব ধর্মের যে ভালো বিষয় সেগুলো শিক্ষার্থীদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই পড়াতে হবে, এবং থার্ড ইয়ারে যে তার উপরে কোনো ধর্মের সমালোচনা করার কথা বলা হয়েছে, যেটা তো এখন করাই যায় না। থার্ড ইয়ারে স্নাতক স্তরে কি হবে, 2 বছর ধরে পড়লে থার্ড ইয়ারে যে সব ধর্ম, কোনো একটি ধর্ম নয় কিন্তু, তুমি হিন্দু বলে শুধু হিন্দু ধর্ম পড়বে, ইসলাম বলে ইসলাম ধর্মের পড়বে তা নয়, সব ধর্মের ভালো দিকগুলো পড়লে তো পড়ার পরে থার্ড ইয়ারে যে তুমি সমালোচনা করো, তোমাকে সুযোগ দাও, ত্রুটিগুলো ধরো। ভাবো তো কতটা লিবারাল ভেবেছিল। স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক নেতারা এটা হতে দেবে না, এটা হলে তো আমাদের মানে ভোট বাজার নষ্ট হয়ে যাবে। যাই হোক, এইটার কথা বলেছে। আর কি প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে কি হবে, ধ্যান, প্রার্থনা, যেটা এখন স্কুলে হয় প্রেয়ার, জনগণ মনোহরি, বা কোনো কোনো স্কুলে তার সাথে আরো একটি গানও হয়। ধ্যান বা প্রার্থনা প্রত্যেকদিন বাধ্যতামূলক করার কথা কিন্তু বলা হয়েছে। ওকে, এইবার নেক্সট যেটা বলবো, শিক্ষার্থীর কল্যাণ, এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষার্থী কল্যাণ কি করে শিক্ষার্থীদের মঙ্গল করা যায় উচ্চ শিক্ষা স্তরে, সেটাও কমিশনের বিচার্য নিয়েছিল। প্রথমে বলেছে বছরে অন্তত একবার কি করতে হবে, স্টুডেন্টদের হেলথ চেক আপ করতে হবে। ঠিক আছে, ক্লিনিক্যাল, যেটা তোমার সার্জেন্ট রিপোর্টে বলেছিল, তার আগেও দেখেছি আমরা, ঠিক সেরকম হচ্ছে ক্লিনিক্যাল হেলথ চেক আপের কথা কিন্তু তোমার বলা হয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থীকে হেলথ চেক আপের কথা। এবং আরো যেটা কলেজগুলোতে এনসিসি চালু করা, এবং শারীর শিক্ষাকে একটা আলাদা সাবজেক্ট হিসেবে আরো বেশি গুরুত্ব দেওয়া। কিছু জায়গায় চালু হয়েছিল, বলছে শারীর শিক্ষাকে কি করতে হবে, আরো বেশি গুরুত্ব দিবে, আরো বেশি গুরুত্ব দিয়ে তাদেরকে পড়াতে হবে, এইটার কথা বলা হয়েছে। এইবার আসছে 10টা হলো, আর 2-3টে পয়েন্ট বলেই শেষ হয়ে যাবে। এবার আসছে পরিচালনা, কি কি ভাবে তোমার যে পরিচালনা করা হবে সেইটা এবার আমরা দেখব। কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা জানি পরিচালনা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যদি সঠিকভাবে পরিচালনা না হয় যে কোনো কিছুই সাকসেস হয় না। প্রথমত হচ্ছে কি বলছে, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। অর্থাৎ ভারতবর্ষে যেহেতু যৌথ ফেডারেল স্ট্রাকচার গ্রহণ করা হয়েছে, অর্থাৎ শুধু কেন্দ্র বা শুধু রাজ্যকে নয়, বলছে কেন্দ্র রাজ্য উভয়ে মিলে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো কি করবে, পরিচালনা করবে। তারপরে কি বলেছেন, বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো রয়েছে তারা যাতে ধীরে ধীরে ইউনিটারি কলেজে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ইউনিটারি মানে হচ্ছে একক বিশ্ববিদ্যালয়, মানে যেমন যাদবপুর, তার আন্ডারে কোনো কলেজ নেই কিন্তু সে একটা বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি, তার আন্ডারে কোনো কলেজ আছে, কলেজে কিন্তু একটা ইউনিভার্সিটি হয়েছে, এইটাকে বলেছে ইউনিটারি ইউনিভার্সিটি।
আর এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী, উত্তরবঙ্গ, বর্ধমান, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড ইউনিভার্সিটি। এদের আন্ডারে এরা কলেজের অনুমোদন দিতে পারে। বলছে এই কলেজগুলোই যাতে ধীরে ধীরে ইউনিটারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, এগুলোই এক একটা ইউনিভার্সিটি হয়ে যাবে, স্বশাসিত টাইপের ইউনিটারি একক বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কি কি বলেছেন? বিশ্ববিদ্যালয় পরিচালনার কথা প্রথমে বলেছেন যে অবজারভার থাকবে, তারপরে চ্যান্সেলর বা আচার্য থাকবে, উপাচার্য থাকবে, আমি সব আর লিখবো না ভাই বোনেরা। আচার্য, উপাচার্য ছাড়া পরিচালনার জন্য কোর্ট, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টি, বোর্ড অফ স্টাডিজ, যে কাঠামোগুলো হয়, নকল করেছি কোথা থেকে জানো? সেই ইংল্যান্ডকেই। যাই হোক, এই সমস্ত পরিষদ বা সংস্থাগুলো থাকবে বিশ্ববিদ্যালয়গুলোতে, যাতে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে। গণতান্ত্রিক পরিবেশ না থাকলে ইউনিভার্সিটি নিজেই যদি গণতান্ত্রিক না হয়, সে আর গণতন্ত্র শেখাবে কাকে, কিভাবেই বা শেখাবে? এরপরে যেটা প্রশ্ন আসছে যে স্যার বা ভিটামিন এম কোথা থেকে আসবে? অর্থ সংস্থানটা তো খুব জরুরি। বলছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো উন্নতির জন্য কি করতে হবে? ইমিডিয়েট একটা নতুন রিফর্ম করতে হবে। সেই যত দ্রুত সম্ভব ইউজিসি স্থাপন করে সেই থেকে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে হবে না। আর বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে অন্তত বছরে 10 কোটি টাকা, অন্তত 10 কোটি টাকা কি করতে হবে? বিশ্ববিদ্যালয়গুলো দিতে হবে সঠিকভাবে পরিচালনা করার জন্য, পরিকাঠামো গড়ে তোলা, না হলে সম্ভব নয়। এই কথা বলে লাস্ট আর একটা এক্সট্রা পয়েন্ট বলবো, তারপরে আজকের মতো এটাকে কনক্লুশনে আনবো। লাস্ট যেটা বলবো, নতুন বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয় কমিশন বললেন যে শুধুমাত্র এর মধ্যে থাকলে এত বড় দেশে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, তবে যেখানে সেখানে করে দিলে হবে না। চাহিদা এবং প্রয়োজন বিচার করে, সেখানে লোকের চাহিদা আছে কিনা, উচ্চশিক্ষা গ্রহণ করার মানুষজন আছে কিনা, এবং সেটা কতটা প্রয়োজন সব দেখে কি করতে হবে? নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা যেতে পারে। আলু আর ভু, এইবার কথা হচ্ছে অনেকেই জানো, বেশিরভাগ বা সবাই হয়তো জানো, আলু এবং ভুয়ের সাম্প্রদায়িক যে সনদ সেটা বাতিল। আলু আর ভু কি শর্ট ফর্ম আসলে? আলু আলিগড়, ঠিক আছে, তোমার যে সরি আমু, আলু লিখে ফেললাম, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আমু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এবং ভু বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই আমু আর ভু এই দুটোকে বলছে এদের সাম্প্রদায়িক সনদ, যে মুসলিম কথাটা এবং হিন্দু কথাটা থাকবে কেন শিক্ষার ক্ষেত্রে? যথেষ্ট ভালো পর্যবেক্ষণ যে এই দুটো ইউনিভার্সিটি বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাম্প্রদায়িকতা তৈরি করছে শিক্ষার ক্ষেত্রে। এদের সাম্প্রদায়িক সনদ বন্ধ করে এদের আরো উন্নতি করা হোক। ধর্ম নিরপেক্ষতার চোখে যদি দেখি, এটা খুব ভালো ডিসিশন ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, মানে আমাদের মধ্যে ওরা করেছে আমাকেও করতে হবে, এই যে এই ধারণাটাই তো আমাদের পিছিয়ে দিচ্ছি। আমি কোনো রাজনীতি, কোনো ধর্ম, কার পক্ষ বিপক্ষ নিয়ে আমি কিছু বলতে আসিনি, বলা আমার উদ্দেশ্যও নয়, ঠিক আছে? এই যে আমু অর্থাৎ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ভুক অর্থাৎ অর্থ কি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এই দুটো সাম্প্রদায়িক সনদকে বন্ধ করা। এছাড়া দিল্লি ইউনিভার্সিটি সহ যে কেন্দ্রীয় ইউনিভার্সিটি গুলো আছে, সিইউ, ক্যালকাতা ইউনিভার্সিটি নয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেগুলোতে যাতে সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্ররা, দিল্লি ক্যাপিটাল, মাদ্রাজ, চেন্নাই, কলকাতা, পাঞ্জাব, যেখানকার ছাত্রছাত্রীরা আসবে, যোগ্যতা সে প্রবেশিকা পরীক্ষা এন্ট্রান্স এক্সাম নেওয়া, সেখানে সবাইকে সুযোগ দিতে পারে। ক্যাপিটালে সবার সুযোগ আছে, এটা করতে বলেছে। আর যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেগুলোতে কি করতে হবে? সর্বভারতীয় ছাত্ররা যাতে সুযোগ পায়, তার ভাষা মাধ্যম হিসেবে একটা সংযোগকারী ভাষা ইংলিশ, অথবা রাষ্ট্রীয় ভাষা বা সংযোগকারী দেশীয় ভাষা হিসেবে বলা হয়েছে হিন্দিকে প্রাধান্য দেওয়া, ঠিক আছে? হিন্দিকে প্রাধান্য দিলে কি হবে? সর্বভারতীয় ক্ষেত্রে ছেলেমেয়েরা সেখানে সুযোগ পাবে। এই হলো মোটামুটি রেকমেন্ডেশন। এবার বিশ্ববিদ্যালয় কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশনটাই তো মিসিং। তোমরা বলবেই যে স্যার এ কি, বিশ্ববিদ্যালয় রাধাকৃষ্ণন পড়াচ্ছেন আর আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় নেই, রুরাল ইউনিভার্সিটি। স্বাভাবিক, এইটা ছাড়া বিশ্ববিদ্যালয় কমিশন হচ্ছে অসম্পূর্ণ। এবার এইটা নিজেই একটা বড় ক্লাস হবে, 30 মিনিট মিনিমাম, 30 মিনিটে শেষ করে পড়বো। এই জন্য এটা টোটাল ব্যাখ্যা সহ শুধু টাচ করে চলে যাবো তা নয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা পৃথক ক্লাসে নেক্সট ক্লাসে আমরা দেব, ঠিক আছে? আশা করি মোটামুটি কিছুটা বোঝাতে পারছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবে। ধন্যবাদ।